প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আজ থেকে ঠিক 18 মাস একদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেন। ক্ষমতা গ্রহণের পর তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে জাতিকে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা যদি সেই প্রতিশ্রুতিগুলোকে বিশ্লেষণ করি তাহলে আমরা মোটা দাগে 8টি প্রতিশ্রুতি পাই। আসুন না দেখে আসি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সে প্রতিশ্রুতিগুলোর মধ্যে প্রথম প্রতিশ্রুতি যেটি ছিল সেটি ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সকলের কাছে গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটি নির্বাচন উপহার দেবেন তিনি। তার দ্বিতীয় প্রতিশ্রুতি ছিল রাষ্ট্রীয় সংস্কার, যার মাধ্যমে বিচার বিভাগ ও নির্বাচনের কমিশনের স্বাধীনতা নিশ্চিত করবেন। এরপর তার প্রতিশ্রুতি ছিল সহিংসতার বিচার করা, জুলাই 24-এর হত্যাকাণ্ডের ন্যায় বিচার করবেন। তারপর আরও প্রতিশ্রুতি ছিল মানবাধিকার রক্ষা, মানবাধিকার সূচকে বাংলাদেশের অবস্থানকে আরও তিনি উন্নয়ন করবেন এবং বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন তিনি বন্ধ করবেন। এরপর মোটা দাগের আরও যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি হলো একটা জাতীয় ঐক্য গঠন করবেন, যার মাধ্যমে জাতির মধ্যকার বিভাজনকে তিনি কমিয়ে আনবেন। এরপর ছিল অর্থনৈতিক সংস্কারের কথা, দুর্নীতি কমানো এবং স্থিতিশীলতা নিশ্চিত করা। রোহিঙ্গাদের প্রত্যাবর্তন, মূলত তিনি বলেছিলেন 1 বছরের মধ্যে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যেতে পারবে। আর আন্তর্জাতিক অঙ্গনে দেশে দেশের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক বা কূটনীতিকে তিনি একটি শক্ত ভিত্তির উপর বসাতে পারবেন। মোটামুটি ছিল এই তার প্রতিশ্রুতি। আজ 18 মাস পরে আসুন না দেখি তার প্রতিশ্রুতিগুলো তিনি কিভাবে পালন করেছেন। আপনারাও একবার চিন্তা করুন তার প্রতিশ্রুতিগুলোকে নিয়ে। প্রথমত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। 12 তারিখের যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনটিকে আপনি কোন অংশে কিভাবে বলবেন এটি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে? এমনকি এই নির্বাচনে কি করা হচ্ছে, দেশের 40 থেকে 60% মানুষকে সম্পূর্ণভাবে এই নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। তাদের যে দলকে তারা সাপোর্ট করে, বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ আওয়ামী লীগের 40 থেকে 50% মতান্তরে 60% ভোটারকে তারা সম্পূর্ণভাবে এই নির্বাচনী প্রক্রিয়ার বাইরে নিয়ে গেছেন। এমনকি যে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে তারাও নানা বিষয়ে এই নির্বাচনের মাত্র 2 দিন আগেও সংশয় প্রকাশ করছে এই নির্বাচন কি আদৌ সুষ্ঠু এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। যেখানে বিএনপির সংশয়, এমনকি জামাতও সেখানে সংশয় প্রকাশ করছে। অর্থাৎ ডক্টর ইউনূসের যারা ক্ষমতায় রেখেছে সেই জামাত, এনসিপিও ডক্টর ইউনূসকে অনেক সময় বিশ্বাস করছে না বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। অর্থাৎ আন্তর্জাতিকভাবে, জাতীয়ভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন যে হতে যাচ্ছে না সেটি মোটামুটি নিশ্চিত। 12 তারিখে আমরা এই খেলাটি দেখব। ডক্টর ইউনূস পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট একটি নির্বাচন উপহার দিতে যাচ্ছেন সে বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক এবং দেশের সাধারণ মানুষের কোনো দ্বিধা নেই। আসুন না রাষ্ট্রীয় সংস্কারের কথা। রাষ্ট্রীয় সংস্কারের নামে সংবিধানকে তিনি যেভাবে ভঙ্গ করেছেন, সংবিধানকে ভঙ্গ করা মানে একটি দেশের রাষ্ট্র পরিচালনার মূল কাঠামো হচ্ছে সংবিধান। আপনার যদি সংবিধান না থাকে সেটি রাষ্ট্র নয়, সেটি একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্র। ডক্টর মোহাম্মদ ইউনূস সংবিধান সংস্কারের নামে বিদেশ থেকে আমদানি করা কিছু লোককে দিয়ে মূলত তাদের টাকা বানানোর প্রক্রিয়া করে দিয়ে সংস্কারের নামে তিনি যে জনগণের সাথে তামাশা খেললেন, যে মস্করা করলেন, তা জাতি 18 মাসে তিলে তিলে দেখল, যা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে দেখল, রাগের মুখে দেখল। প্রিয় দেশবাসী, আসুন না দেখি সহিংসতার বিচার। যদি 5ই আগস্টে বা সেই সময়কালে আন্দোলন চলাকালীন সময়
রাষ্ট্র বা যারা ক্ষমতায় ছিল, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যেহেতু ওই সময় ক্ষমতায় ছিল, তারা যদি রাষ্ট্র পরিচালনা করতে যেয়ে সেই আন্দোলনকে দমাতে যেয়ে লিগ্যাল পারমিসেবল ফোর্সের বাইরে ফোর্স ব্যবহার করে থাকে, অবশ্যই সেটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হওয়া উচিত। সেই সঙ্গে যে জিনিসটির বিচার দেশের মানুষ দেখতে চায় নিরপেক্ষতার জন্য, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন উপদেষ্টা, যাকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে 4 দিনের মাথায় সরিয়ে দেওয়া হয়েছিল, ব্রিগেডিয়ার সাখাওয়াত, তিনি পর্যন্ত জানতে চান কিভাবে 7.62 বুলেট মাধ্যমে অধিকাংশ হত্যাকাণ্ডের শিকার যারা তারা নিহত হয়েছিলেন। অর্থাৎ 7.62 বুলেট কিভাবে সেই আন্দোলনের সময় আসলো এবং কারা এই বুলেট ব্যবহার করে আন্দোলনকারীদেরকে হত্যা করলো, কারণ বাংলাদেশ পুলিশ, বিডিআর, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কেউ এই বুলেট ব্যবহার করে না। এটিরও সুষ্ঠু তদন্ত দরকার, কারণ তদন্ত ন্যায় বিচারের স্বার্থে এমন একটি তদন্ত হতে হবে যাতে সঠিক অর্থে প্রত্যেকের দায় নির্ধারণ করা সম্ভব হয়। সেই দায় নির্ধারণ কি জনগণ মনে করে সিদ্ধ হয়েছে, আন্তর্জাতিক অঙ্গন মনে করে হয়েছে, বিশ্লেষকরা মনে করে হয়েছে? ডক্টর ইউনূস যে ন্যায় বিচার প্রতিষ্ঠায় এবং এই তদন্তে, জুলাই হত্যাকাণ্ডের তদন্তে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন, আজ তা সুস্পষ্ট। এরপরে আসি তার সেই মোটা দাগের কথা, জাতীয় ঐক্য। বাংলাদেশের জন্মলগ্ন থেকে বাংলাদেশ বোধহয় এত বিভক্ত আর কখনো হয়নি, আর কখনো থাকেনি। জাতীয় ঐক্যের নামে দেশকে, সমাজকে, পরিবারকে তিনি বিভক্ত করেছেন। বাংলাদেশে এত ঘৃণা, বিদ্বেষ আর কখনো ছিল না। আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে আমাদেরকে একজন আরেকজনের বিপক্ষে নামিয়ে দিয়েছেন। একজন আরেকজনকে আমরা হত্যা করতে ব্যস্ত, একজন আরেকজনের উপর আমরা জুলুম করতে ব্যস্ত। এই যে অবস্থাটি ডক্টর মোহাম্মদ ইউনূস উপহার দিয়েছেন জাতীয় ঐক্যের নামে, এ ধরনের মশকরা পৃথিবীর ইতিহাসে বিরল। বাংলাদেশের 40 থেকে 50% মানুষের সংগঠন আওয়ামী লীগকে এবং 14 দলকে এবং যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদেরকে সম্পূর্ণভাবে জাতীয় ঐক্য প্রক্রিয়া থেকে বাদ রেখে যে জাতীয় ঐক্য করবার কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তা শুধু হাসির নয়, তামাশা। এবং যারা জামাত বিএনপি করে তাদেরকেও প্রশ্ন করে দেখুন, তারাও বলবে এটি একটি তামাশা। প্রিয় দেশবাসী, এই হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতীয় ঐক্য। এরপরে আসি অর্থনৈতিক সংস্কারের কথা। তিনি তো বলেছিলেন যে সেই সময় যারা ওনার উপদেষ্টা পরিষদের যারা হবেন, তারা সবাই তাদের সম্পদের হিসাব দেবেন। 18 মাস চলে গেল। বড় বড় কথা অনেক বলা যায় ভাই, কিন্তু কোথায় সেই উপদেষ্টাদের সম্পদের হিসাব? এখন তো ওরা চলে যাওয়ার সময় হয়ে এসেছে, যদি চলে যায়। আমরা কি দেখলাম? শিশু 2 উপদেষ্টাকে ছাত্র উপদেষ্টা বানানো হলো, যাদের পিএস তারা পর্যন্ত 400 কোটি টাকা বানিয়ে চলে গেল। আমরা কি দেখলাম? আমরা যা দেখলাম তা হলো সংস্কার তো হলোই না, দুর্নীতি তো কমানো হলো না। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এই সময়ের অবৈধ সরকারের বিভিন্ন জন করতে থাকলো। প্রেস সচিব তার ভাইকে নিয়োগ দিচ্ছেন। আপনারা যে কোটা আন্দোলনের বিরুদ্ধে আন্দোলনটি হলো, তারপরে আমরা দেখলাম কি কোটাকে নতুনভাবে চালু করা হলো। কোটার নামে এক ধরনের এমন এক কোটা চালু করা হলো যে এখন দেশে সবকিছুই কোটা ভিত্তিক হচ্ছে। প্রিয় দেশবাসী, অর্থনৈতিক সংস্কার তো করাই হয়নি, বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। বাংলাদেশের যেখানে 19 লক্ষ কোটি টাকা ছিল আমাদের রাষ্ট্রীয় দেনা, সেটি মাত্র 18 মাসে 21 লক্ষ কোটি টাকার উপরে বেড়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুসারে। দেশের মুদ্রাস্ফীতি থেকে শুরু করে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে শুরু করে সব কিছু যে ধস নেমেছে। বিনিয়োগের নামে অনেক বড় বড় কথা বলে আশিক সাহেবকে নিয়োগ দেওয়া হলো বিনিয়োগ বোর্ডে, কিন্তু আশিক ম্যাজিকে আমরা কি দেখলাম?
দেশে তো বিনিয়োগ আসছেই না, দেশ থেকে বিনিয়োগ সরে যাচ্ছে, কারণ স্থিতিশীলতা নেই। রোহিঙ্গা সহায়তা, রোহিঙ্গাদের কথা ছিল, তিনি চিটাগংয়ের ভাষায় তাদেরকে বললেন যে তোমরা 1 বছরের মধ্যে ফিরে যাবা, পরের ঈদ তোমরা তোমাদের মায়ানমারে যে করবা। তার কি কোনো লক্ষণ আছে? আন্তর্জাতিক সম্পর্ক আর কি বলবো, সারা বিশ্বে যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তিনি কাজ করে যাচ্ছেন, স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছেন, সেই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে ব্যাপকভাবে মাত্র 3টা এয়ারপোর্ট দিয়ে এখন বাঙালিরা ঢুকতে পারবে। কি অপমান আমাদের জন্য! যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, যাদের স্বার্থের জন্য তিনি কাজ করছেন, তারাই একে একে আমাদের রাস্তা বন্ধ করে দিচ্ছে। কূটনীতির ক্ষেত্রে আমাদের পাসপোর্টের মর্যাদা আপনারা জানেন ইতিমধ্যে আফগানিস্তানের চেয়েও নিচে নেমে গেছে। এই হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের তালেসমানি। কিন্তু তিনি সবচেয়ে বড় কি জিনিস উপহার দিয়েছেন জানেন? এসবের বিপরীতে মবের রাজ্য, রাষ্ট্রীয় সমস্ত কিছুকে ভেঙে তিনি মবতন্ত্র কায়েম করেছেন। মবতন্ত্রের মাধ্যমে আজকে রাষ্ট্র এমন একটি পর্যায়ে চলে গেছে যেখানে আইনের শাসন নেই, যেখানে একদল উগ্র যুবককে এক বুড়ো যেন লেলিয়ে দিয়েছেন সাধারণ মানুষের বিরুদ্ধে। তারাই আইন, ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলছেন তাই আইন। তিনি এর মধ্যে তার নিজস্ব প্রতিষ্ঠানগুলোকে ট্যাক্স মওকুফ থেকে শুরু করে লাইসেন্স দেওয়া থেকে শুরু করে এমন কিছু নেই তিনি করেননি। আমরা দেখলাম নেপোটিজমের কথা বলি, আত্মীয়করণের কথা বলি, ডক্টর ইউনূস তার ভাইয়ের ছেলেকে নিয়োগ দিচ্ছে, এসব তো সব আছেই। সবচেয়ে বড় কথা, 18 মাস বাঙালি জাতি ডক্টর ইউনূসের কাছ থেকে কি পেয়েছে আপনারা একবার ভাবুন। তার যে প্রত্যাশা, তিনি যে আমাদেরকে স্বপ্ন দেখালেন, একটিও কি তিনি পূরণ করতে পেরেছেন? জাতির সাথে এই মিথ্যাচার, একটি জাতিকে ধ্বংস করে দেয়া। তিনি গণহত্যা চালালেন, তিনি গোপালগঞ্জে গণহত্যা চালালেন, তিনি গণহত্যা চালালেন আমাদের হিন্দু মাইনরিটি সম্প্রদায়ের উপর। তিনি দেশে কায়েম করলেন এমন অরাজক অবস্থার, যেখানে নদী থেকে প্রতিদিন লাশ উঠছে, শত শত মানুষকে তিনি হত্যা করছেন। তিনি লাশের রাজনীতি উপহার দিলেন। তিনি অন্যায় অবিচারের মাধ্যমে বাংলাদেশকে, একটা সম্পূর্ণ বাংলাদেশকে কারাগারে পরিণত করলেন। তারা যে বলেছিলেন বাক স্বাধীনতার কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, সেই বাক স্বাধীনতা আজ কোথায়? ডেইলি স্টার, প্রথম আলোর মতো যারা জুলাই বিপ্লবের পক্ষের শক্তি হিসাবে বিবেচিত, তাদেরকেও পুড়িয়ে দেওয়া হলো, জ্বালিয়ে দেওয়া হলো। এমনকি 7 ফেব্রুয়ারি একটি পত্রিকা অফিসে 21 জন সাংবাদিককে, বাংলাদেশের ইতিহাসে বিরল কাণ্ড, একদম পত্রিকা অফিস থেকে উঠিয়ে নেওয়া যাওয়া হলো। শত শত সাংবাদিকদেরকে তিনি বিনা বিচারে জেলে আটকিয়ে রেখেছেন। প্রিয় দেশবাসী, এই হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের 18 মাসের শাসন। বাংলাদেশকে ধ্বংস করে গেলেন, বাংলাদেশকে অনেক অনেক দূর পিছিয়ে দিয়ে গেলেন এই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ধন্যবাদ সবাইকে।